অরু কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে মোলায়েম হাতটা খপ করে নিজের শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করে উঠল অরু। আহ, লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ে না, উল্টে অরুকে বাইকের সাথে চেপে ধরে নিজের মুখটা অরুর দিকে বাড়িয়ে দাঁত দিয়ে দাঁত পিষে কৃতিক বলে, হাউ ফাকিং ডিয়ার ইউ ওরু, কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলে তুই? কতবার বলেছি তোকে আমি, আমার রিজেকশন একদম পছন্দ নয়। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দেবে, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দেবে, তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবে না। প্রথমবার গাড়িতে বসে যা যা শিখেছিলাম এর মধ্যে ভুলে গিয়েছিস? অরু অশ্রুসিক্ত চোখের পাতায় পলক ফেলে দুফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে আড়ষ্ট গলায় বলল, ছাড়ুন না, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে তো আমার। অরুর ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তেই স্বাভাবিক হয়ে উঠল কৃতিকের শক্ত চোয়াল। দু চোখের অগ্নিস্ফুলিঙ্গ ধপ করে নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা। অরুর কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁট জোড়া চৌম্বকীয় আকর্ষণে টানছে ওকে। এই ভীত সন্ত্রস্ত ডাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এসবের মাঝেই বারবার আটকে যায় কৃতিক। ক্রোধান্বিত মস্তিষ্কটা শান্ত নীড় হয়ে যায় মুহূর্তেই। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়ে ঢেউ তোলে কামনার প্লাবন। মাঝে মাঝে কৃতিকের মনে হয় এ কোনো সাধারণ অষ্টাদশী নয়, বরং এ মেয়ে মায়াবিনী, জাদুকরিণী, হৃদয় হরণী, যার ছোঁয়া তো দূরে থাক, উষ্ণ চাহনিতেও জলোচ্ছ্বাসের সূত্রপাত হয়। বছর ৩০ ম্যাচিউরিটি খ্যাত হৃদগহীনে কৃতিক সেই তখন থেকে একইভাবে তাকিয়েছে, নিষ্প্রভ ওর চাহনি, একবার পলকও ফেলছে না। সামান্য চোখের চাহনি দিয়েই যেন অরুর সুপ্ত নারী সত্তাকে ক্রমশ জাগ্রত করছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চোখের চাহনিতে বারে বারে আড়ষ্ট হয়ে যাচ্ছে অরু। ব্যাপারটা লজ্জাজনক। অরুও লজ্জা পেল ভীষণ। সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্রিত কণ্ঠে বলল, চলুন যাও যাক। অরুর কথায় ভ্রম কেটে গেল কৃতিকের। সময় পেরিয়ে যাচ্ছে অথচ ওরা এখনো এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিরাচরিত ফর্মে ফিরে এসে নিজের হ্যাট, মোবাইল, সিগারেট, ওয়ালেট সবকিছু অরুকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসে পড়ল কৃতিক। অরুও নিঃসংকোচে কৃতিকের কাঁধে হাত রেখে বসে পড়ল বাইকে। অরু বসার সঙ্গে সঙ্গে কৃতিক বলে ওঠে, ধরে বস। কৃতিকের কথায় অরু এবার নিজের হাতের বাঁধন শক্ত করল কিছুটা। পর মুহূর্তেই সাঁই সাঁই আওয়াজ তুলে কৃতিক কুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বেরিয়ে গেল ইয়ামাহা খচিত ব্র্যান্ডেড বাইকটা। এই পুরো কাহিনী দোতলার বারান্দা থেকেই সূক্ষ্ম নজরে পরখ করল অরুর মামাতো ভাই রেজা। পরক্ষণেই ব্যতিগ্রস্ত হাতে আঙুল চালালো মোবাইলে। কাউকে মেসেজ করলো বোধহয়। সন্ধ্যা 7:30। সোডিয়াম আর চলন্ত গাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত ঢাকা শহর। শপিং কমপ্লেক্সের 3 তলা জুড়ে বিশাল ক্যাফেটেরিয়া, তার একপাশে থাই লাগানো বিস্তার দেওয়াল। সেখান থেকেই সামান্য উঁকি দিলে পাখির চোখে পুরো শহরটা দেখা যায়। রাতের শহরের লাল, নীল, সোনালি চকচকে আলো বাদ দিলে ঢাকা শহরের সবচেয়ে বেশি যা দেখা যায় তা হলো ট্রাফিক জ্যাম। সেই তখন থেকে পুরো রাস্তাটা জ্যামে আটকে আছে। এক নাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছে শয়ে শয়ে গাড়ির বহর। হর্নের আওয়াজে কান ঝালাফালা হওয়ার উপক্রম। কি বিদঘুটে অনুভূতি! যদিও বা এত দূর থেকে সেই আওয়াজ কানে ভেসে আসছে না, তবুও কোল্ড কফির স্ট্রটাকে আঙুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে দুর্বিষহ জ্যামের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে নীলিমা। নিজের মাঝে অনুভব করতে চাইছে রাস্তার মানুষগুলোর বিষাদময় তিক্ত অনুভূতিকে। সেই তখন থেকে একইভাবে বাইরে তাকিয়েছে দেখে তিথি এবার ডেকে উঠল ওকে। এই নীলিমা, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? তিথির ডাকে চোখ ঘোরালো নীলিমা। পুনরায় কোল্ড কফিতে সিপ নিয়ে বলল, কেমন আছিস বল? তোর তো খবরই নেই, বিয়ে শাদী করে ফেললি নাকি? নীলিমার কথায় তিথি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালে নীলিমা আবার শুধায়, তার জিজু কোথায়? এবার তিথি আঙুলের ইশারায় কাউকে দেখাবে, তার আগে নীলিমার চোখ গেল তিথির পিছনে এক আগন্তুকের দিকে, যে এই মুহূর্তে চিকেন ফ্রাই আর কোকের ট্রে হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে ফাঁকা সিট খোঁজায় ভীষণ ব্যস্ত। এখানেও পাগলু? বিড়বিড়িয়ে কথাটা বলে
মেনু কার্ডের আড়ালে তাড়াহুড়ো করে মুখ লুকালো নীলিমা। যা দেখে তিথি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে, হুট করে এমন চোরের মতো বিহেভ করছিস কেন? নীলিমা হিসিয়ে বলে, চুপ কর, বিদেশি বাদরটা এদিকে আসছে, একবার দেখে পেলে বক বক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালী রাশভারী আওয়াজে লাফিয়ে উঠল নীলিমা। থতমত খেয়ে মুখের সামনের মেনু কার্ডটা সরাতেই দৃষ্টি স্থাপন হলো সায়রের কুচকানো ভ্রুর ভাঁজে। সায়র নীলিমার পাশেই বসেছে, যার দরুন মেনু কার্ডটা সরাতেই চকিতে পিছনে সরে গেল নীলিমা। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করে চোখে মুখে মিথ্যে আত্মবিশ্বাস ধরে রেখে তেতো গলায় নীলিমা বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পাচ্ছেন না? সায়র এগিয়ে গিয়ে নীলিমার কফিতে একটা সিপ দিয়ে বলল, দেখাও দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট। আমি যতদূর জানি সিটটা ক্যাফের কর্তৃপক্ষের এবং এটা সকল কাস্টমারের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজের জিনিস বলা বন্ধ কর লোভী মেয়ে। কোনোদিন না অন্যের জামাইকে দেখিয়ে বলো এই জামাই আমার। তিলকে তাল আর ককে কলিকাতা বানিয়ে ফেলবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে সায়রের মাঝে। সেটা বেশ ভালো মতোই টের পেল নীলিমা। তাই আপাতত কিছু না বলে অগত্যাই চুমুক দিল কফিতে। সায়র কিঞ্চিত বাঁকা হেসে বলল, হাউ ইজ ইট? মানে? সায়র কফির স্ট্রটাকে ইশারা করে বলল। আমার লিপস টেস্ট। নীলিমার এতক্ষণে মাথায় ঘুরল, একটু আগে এই একই স্ট্র দিয়ে সায়র ওর কফি পান করছে, আর এখনো নিজেও খেলো। ব্যাপারটা বোধগম্য হতেই টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে নীলিমা নাক মুখ কুচকে বলল, অসভ্য লোক। কি জান আপনি? আপাতত এক চুমুক কফি নিয়ে সেটাকে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পুরে দিতে চাই। সায়রের এমন বিদঘুটে কথায় গা গুলিয়ে এলো নীলিমার। ও অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি আসলে একটা পাগলু, পচা বাসি নষ্ট উৎকৃষ্ট সব আপনি। প্রতি উত্তরে সায়র আরো গা গুলানো কিছু কথা ছুড়বে, তার আগেই নীলিমার নাম ধরে ডেকে উঠে অরু। নীলিমা পেছনে চেয়ে অরুকে দেখে আশ্চর্য কণ্ঠে বলে, আর তুই? অরু এগিয়ে এসে সহসা হেসে বলল, আপাদের বিয়ের শপিংয়ে এসেছি। তুই কি? বাকি কথা বাড়ানোর আগেই ওর সাথে চোখাচোখি হলো তিথির। তিথি অরুকে দেখে সংকোচ কিংবা অপরাধ বোধ করা তো দূরে থাক, উল্টে একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরে এলি আমেরিকা থেকে? তোকে আগেই বলেছিলাম নিখিল ভাইয়ের পেছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে 2 পয়সার পাত্তা দেবে না নিখিল ভাইয়ের মতো মানুষ। শুধু শুধু এতগুলো দিন ধরে মিথ্যে আশা নিয়ে বেঁচে আছিস। হাউ শেম। নীলিমা তৎক্ষণাৎ তিথিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তুই তিথি? ওর মনটা এমনিতেই ভালো যাচ্ছে না। অরু এবার মুখ খুলল, তিথির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তোকে কে বলেছে আমি মিথ্যা আশায় বেঁচে আছি? আমাকে দেখে কোন দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? তিথি তাচ্ছিল্য করে হেসে বলল, দেখতেই তো পাচ্ছি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত ঢুকিয়ে অরুর দিকে ঘুরে আশ্চর্য হয়ে সায়র শুধালো, জেকের মতো আজ তো একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্যে শুকিয়ে গেলে লোকেশি? সবার উদ্ভট কথা শুনে আহাম্মকের মতো ফেলিয়ে তাকিয়েছে অরু। প্রস্তুতি নিচ্ছে নতুন উদ্যমে তিথিকে কিছু বলার। ঠিক সেই সময় সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওদের মাঝে চলে এসে তিথির কাঁধে নিঃসংকোচে হাত রেখে বলল, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? লোকটা স্মার্ট, বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে বেশ ধনাঢ্যশালী ব্যক্তি হবে হয়তো, তবে বয়সে ওদের চেয়ে চোখ বুজে কয়েক গুণ বড় তো হবেই। সায়র লোকটাকে দেখে জোরপূর্বক হেসে বলল, কে আপনি দাদু? তিথি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়িতে আবেশিত হাত ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বেলাভড হাজব্যান্ড খন্দকার মোশতাক আহমেদ। তিথির কথায় ওরা সবাই মুখ টিপে হাসি সংবরণ করলো। সায়র তো কুলিয়ে উঠতে না পেরে মিনমিনিয়ে বলেই ফেলল, এই দাদু আবার হাজবেন্ড হয় কিভাবে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশিতেই দিন শেষ হয়ে যায় ওনার। তাহলে বউ সামলায় কখন? সায়র নীলিমার পাশেই বসা ছিল বিধায় নীলিমা ওর উরুতে চিমটি কেটে সহসা থামিয়ে দিয়ে বলল, চুপ করুন, অনুর অনুভূতিকে সম্মান করতে শিখুন।
নীলিমার শেষ কথাটা সায়রের হৃদয়ে গিয়ে লাগলো। আসলে মেয়েটাকে যতটা রাগী আর বেয়ারা মনে হয় ততটাও নয়, মনটা ভালো আছে। অরু এখনো তিথি আর তার দাদু ওরফে হাজব্যান্ডের গদগদ প্রেম দেখে সার্কাস দেখার মতোই হা করে তাকিয়েছে। মনে মনে ভাবছে, ইস, এই দাদুটাও কি রোমান্টিক, অথচ আমার বরকে দেখো না, সারাদিন মেজাজ আর মেজাজ। এমন করে একটু লোকের সামনে গদগদ ভালোবাসা দেখালে কি হয়? তিথি আর বিলোভট হাজব্যান্ডের থেকে চোখ সরিয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে, এরকম একজন দেখে বিয়ে করে নে, পুরো লাইফ আরামসে পায়ের উপর পা তুলে কেটে যাবে। তিথির কথা মাঝপথে আটকে গেল যখন চমৎকার এক পুরুষালী কণ্ঠে পিছন থেকে খুব অধিকার নিয়ে অরুকে ডেকে উঠল কেউ। মিসেস অরোরা জায়ান। কৃতিক হঠাৎ করে পুরো নাম ধরে ডেকে ওঠায় অরু হকচকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, এই তো আমি। চলতি ক্লাইম্যাক্সে আরও খানিকটা আকর্ষণ ঢেলে দিতে সবার মাঝে এসে দাঁড়ালো কৃতিক। সুদর্শন কৃতিককে দেখে অকস্মাৎ চিকচিক করে উঠল তিথির দু চোখ। ও তবদা খেয়ে কিছুটা লাজুক হেসে শুধালো, আপনি কি ভাইয়া? কৃতিক বাহুর মাঝে অরুকে নিয়ে বলল, হার বিলাভেড হাজব্যান্ড জায়ান কৃতিক চৌধুরী। অরুর স্বামী কথাটা শোনার সঙ্গে সঙ্গে চুপসে এইটুকুনি হয়ে গেল তিথির মুখ। ও পুনরায় অবিশ্বাসের সুরে বলল, কৃতিক কুঞ্জের মালিক জায়ান কৃতিক চৌধুরী? তিথির সম্বোধনে কৃতিক অরুর দিকে তাকিয়ে সহসা হাসল, যার অর্থ হ্যাঁ। এই মুহূর্তে তিথির থমথমে মুখখানা দেখে মনে হচ্ছে কেউ কয়েকশো অপমানের চপেটাঘাতে লাল করে দিয়েছে ওর মুখ। নীলিমা হতবাক হয়ে অরুকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, জায়ান কৃতিক চৌধুরী না তোর সৎ ভাই? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তাহলে হাজব্যান্ড হলো কি করে? অরু নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে করেছে তাই হাজবেন্ড হয়েছে। নীলিমা হাঁসফাঁস করতে করতে বলল, আমি না কিছু মেলাতে পারছি না ওরু। তুই তো সেই দিনও নিখিল ভাইয়ের জন্য কান্নাকাটি করলি, তাকে ছাড়া নাকি তুই কাউকে তোর জীবনে ভাবতেও পারিস না, তাহলে হঠাৎ? অরু ঠোঁট উল্টে ভুরু কুঁচকে বলল, তোকে কে বললো আমি নিখিল ভাইয়ের জন্য কেঁদেছি? আমি তো ওনার জন্য কাঁদছিলাম। অরু চোখ দিয়ে ইশারা করে দেখালো কৃতিককে। নীলিমা হতবিহ্বল কণ্ঠে বলল, কি? তুই ওনার জন্য কাঁদছিলি? অরু ঠোঁট ফুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালে নীলিমা পুনরায় বলে, উনি কেন তোকে হঠাৎ বিয়ে করতে গেল? আর তুই বা কি করে? না মানে আসলে কি বলতো, সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ওরু, ওরা কি আসলেই তোকে নিজের ইচ্ছেতে বিয়ে করেছে? মানে ওরা কি তোর সত্যিকারের আপন স্বামী? অরু না সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে অভিমানী চোখে তাকিয়ে বলল, নিজের ইচ্ছে তো নয়, বরং জোর করে বিয়ে করেছে, নির্দয় পাষাণ লোক একটা। অরুর কথা শুনে নীলিমা হাঁ হয়ে গেল। হতবিহ্বল কণ্ঠে শুধালো, কি বলিস? ওনার মতো মানুষ তোর মতো পুচকো মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যি এখনো কনফিউজড ওরু। কি এমন আছে তোর মাঝে? অরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা, তোরা কি ভালোবাসিস? নীলিমার কথায় অরু তাকায় কৃতিকের দিকে, যে এই মুহূর্তে সায়র আর অর্ণবের সাথে কফিতে মন দিয়েছে। অরু এভাবে তাকিয়েছে দেখে হুট করেই চোখাচোখি হয়ে গেল দুজনার। অরু তৎক্ষণাৎ চোখ নামিয়ে মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমা কৌতূহলবশত শুধালো, আর উনি? অরু জবাব দেয়, উনি কখনো মুখে ভালোবাসি বলেন না, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করি আমি। যে ভালোবাসার অতলে যাওয়ার স্বার্থ আমার নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসার নিরন্তর সাঁতার কেটে বেড়ানোর অদম্য ইচ্ছে। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। ওনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছরের অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে নীলিমা। আর যখন সত্যি সত্যি প্রেমে পড়ে গেলাম, তখন আমিও বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পড়তে হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি। ওই জন্যেই হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছে রয়েছেন। এইখানের এই জায়ান কৃতিক আর একান্ত গোপনীয় আমার জায়ান কৃতিকের মাঝে রাত দিন ফারাক।
ওনার না বলা গোপন ভালোবাসায় এতটাই আবিষ্ট আমি যে আর কারো 1000 বার উচ্চারিত ভালোবাসাও এখন আর পোষাবে না আমার নীলিমা, সত্যি পোষাবে না। এক নাগাড়ে কথাগুলো শেষ করে আবারও কৃতিকের পানে দৃষ্টি নিক্ষেপণ করে অরু, যে এই মুহূর্তে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। আবার মাঝে মাঝেই অরুর দিকে তাকিয়ে দক্ষ অভিভাবকের ন্যায় পর্যবেক্ষণ করছে অরুর গতিবিধি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তো অন্যদিকে যাচ্ছে। শপিং শেষ করে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ বাইকের টার্ন অন্যদিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে এক প্রকার চেঁচিয়ে উঠল অরু। ওর কথার পাশে কৃতিক গম্ভীর গলায় বলল, সো হোয়াট? সো হোয়াট মানে? এত রাত হয়ে গিয়েছে, বাড়ি যাব না? আমি তো এখানে, তাহলে বাড়ি যাওয়ার তো তারা কিসের তোর? কে আছে বাড়িতে? অরু মুখ কালো করে বলল। সবাই আমাদের রেখে চলে যাচ্ছে, তাই আর কি। কৃতিক অরুকে থামিয়ে দিয়ে স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে দিয়ে বলল, সবার কথা বাদ, ফোকাস অন মে। আমি যদি না ফেরার দেশে নিয়ে যাই তবে তুই সেখানে যাবি, ইভেন উইদাউট এনি ফাকিং কোয়েশ্চেন। এখন ধরে বস। অরু বলল। ধরলাম তো। কৃতিক তির্যক কণ্ঠে বলল, আরো শক্ত করে ধর, আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় অরু লজ্জায় ঠোঁট কামড়ে ধরে পরক্ষণে মাথাটা এলিয়ে দেয় কৃতিকের কাঁধের ওপর। কৃতিক রাইড করতে করতে মৃদু হেসে বলল। নট পারফেক্ট বেবি। ওদিকে রাস্তা ছেড়ে বেরাস্তায় মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বসেই চেঁচিয়ে উঠল সায়র। আরে ওইদিকে কই যাচ্ছিস তোরা? রাস্তা তো এইদিকে। কৃতিক জবাব দেয় না। সায়রের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে হেলমেটের গ্লাসটা টান মেরে নামিয়ে দিয়ে ওদের থেকে দ্বিগুণ গতিতে বাইক নিয়ে হারিয়ে যায় রাস্তার অদূরে। অরু যখন বাইক থেকে নামলো তখন দেখতে পেল এটা এয়ারপোর্ট গেট। কৃতিক অরুর হাত ধরে নিয়ে গিয়ে ওকে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল। বেবি ওয়েট কর, আমি আসছি। অরু তৎক্ষণাৎ দুহাতে কৃতিকের বলিষ্ঠ হাতটা টেনে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমায় রেখে কোথায় চলে যাবেন সত্যি করে বলুন। কৃতিক মৃদু হেসে অরুর দিকে সামান্য ঝুঁকে হাসকি টেনে বলল। তোকে ছেড়ে কোথায় যাবো আমি? এই যে যাচ্ছেন। কৃতিক অরুকে আশ্বস্ত করে বলল। 2 মিনিটে ফিরে আসছি, ওকে? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে ওর হাতে হেলমেটটা ধরিয়ে দিয়ে ভেতরে চলে যায় কৃতিক। তারপর যখন ফিরে আসে তখন কৃতিককে দেখে উৎকণ্ঠায় বড় বড় হয়ে যায় অরুর দু চোখ। আপনা আপনি ফাঁকা হয়ে যায় ওষ্ঠাধর। চোখ দুটিতে বারবার পলক ছেড়েও নিজেকে বিশ্বাস করতে পারছে না অরু। তাই কৃতিকের হাতের দিকে তাকিয়ে অস্ফুটে অরু বলে ওঠে। ডোরা। কৃতিক ডোরার বাস্কেটটা অরুর হাতে তুলে দিল। অরু সহসায় বাস্কেট খুলে ডোরাকে কোলে নিয়ে বলল। আপনি সত্যি ডোরাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন? কৃতিক পুনরায় হেলমেট পরতে পরতে বলে। ডোরা অ্যাডাপ্টেড ছিল না, তাই ফর্মালিটিস পালন করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথেই নিয়ে আসতাম। অরু ডোরার গলায় আদুরে আঙুল বোলাতে বোলাতে বলল। কার নামে অ্যাডাপ্ট করলেন? কৃতিক অরুকে হেলমেট পরিয়ে দিয়ে বলল। দুজনের মহামান্য পিতা মিস্টার জায়ান কৃতিক চৌধুরী আর মহোদয়া মাতা মিসেস অরোরা জায়ান। কৃতিকের কথায় ফিক করে হেসে দিয়ে ডোরাকে নিয়েই বাইকে উঠে বসলো অরু। কিছুদূর গিয়ে একটা ফাঁকা রাস্তায় ব্রেক কষল কৃতিক। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছুঁই ছুঁই। চারদিক নিস্তব্ধ আর শুনশান। পুরোপুরি নীরবতার মাঝে কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে ঝিঝি পোকার অক্লান্ত আওয়াজ। এমন একটা জায়গায় এত রাতে বাইক থামানোর দরুন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল অরু। বলল। কিছু হয়েছে? কৃতিক বাইক স্ট্যান্ড করিয়ে বলল। কিছু হয়নি, নাম এক্ষুনি। অরু নেমে দাঁড়ালো। পুনরায় তৎপর হয়ে শুধালো। কি হয়েছে? রাগ করেছেন? কৃতিক জবাব না দিয়ে নিজে বাইকে হেলান দিয়ে অরুকে টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কৃতিকের কর্মকাণ্ডে অরু বিস্ময়ে হতবাক ও আশ্চর্য বনে গিয়ে বলল। কি করছেন? কৃতিক একটানে অরুর চুলের গার্ডারটা খুলে ওর চুলগুলো বাঁধন হারা করে দেয়। অতপর হিস হিসিয়ে বলে। দেনাপনা শোধ করছে, যেটা এয়ারপোর্ট বসে করতাম তো ডোরায় কিনে দিয়েছে। এবার আমি যা চাইবো সেটা তুই আমাকে দিবি।
অরু কৃতিকের বাঁধনের মধ্যে থেকেই কাইকুই করে বলে ওঠে, ছাড়ুন, এটা মাঝ রাস্তা। চুপচাপ আমার কাজ করতে দে, নয়তো সারা রাতও ছাড় পাবি না। অরু গলা খাদে নামিয়ে বলল। কি করবেন আপনি? কৃতিক অরুকে আরো কিছুটা নিজের দিকে টেনে নিয়ে এসে বলল। আগে আমাকে তুমি করে বল, তারপর বলছি। অরু চোখ মুখ কুঁচকে বলল। পারবো না। জাস্ট সে তুমি। কৃতিকের কড়া আদেশ। তার উপর মাঝ রাস্তায় এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অগত্যায় উপায়ান্তর না পেয়ে অরু বলে ওঠে। তুমি। কৃতিক পুনরায় বলে। আবার বল। অরু কাঁপা স্বরে বলল। তুমি। কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল। বারবার বল হার্টবিট। তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যায় আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। কৃতিকের ভালোবাসায় কাতর অরু। পা দুটো ভেঙে আসছে, কোনো মতে কৃতিকের উপর নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ও। কিন্তু কৃতিকের বোধ হয় সেটাও সহ্য হলো না। ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে অরুকে তুলে বাইকের সিটে বসিয়ে দিয়ে তড়িৎ বেগে নিজের অধর ডুবিয়ে দিল অরুর নরম তুলতুলে ওষ্ঠাধরের ফাঁকে। কৃতিকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল অরু। চুপসানে শরীরটাকে একটু স্বস্তি দিতে শক্ত হাতে খামচে ধরল পুরুষালী চওড়া বুকে লেপ্টে থাকা টি শার্টখানা। রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতাও। তীব্র আলিঙ্গনের সাথে তাল মিলিয়ে ক্রমশ দলিত মথিত হচ্ছে অষ্টাদশীর ফিনফিনে কোমল ওষ্ঠাধর। আবেশিত নয়নে নয়ন এঁটে রাখা। মাতাল করা এই নির্ভীক বেপরোয়া পুরুষই কেবল জানে এই গভীরতার শেষ কোথায়। নিশুতি রাতে গাড়ি ঘোড়ার চাপ কমে এসেছে কিছুটা। পুরান ঢাকার অলিগলিতে এখন কেবলই দোকানের শাটার টানার ঝনঝন আওয়াজ, ফুটপাতগুলো মানবশূন্য। পথচারী যারা আছেন তারাও দ্রুত পদচারণায় বাড়ি ফেরায় পায়তারা করছেন। কৃতিকের বন্ধুমহল কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরলেও অনু আর প্রত্যয়ের বাড়ির বড়দের জন্য উপহার সামগ্রী কিনতে কিনতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাতে গিয়ে ঠেকেছে। আজ বহুদিন বাদে আবারও ওরা হাতে হাত ধরে বাবল টি এর সিপ নিয়েছে। আমেরিকাতে বসে দুজন দুটো জারে টি পান করলেও এখন সময় ভিন্ন। অতএব প্রত্যয়ের ঘোর আপত্তি আলাদা করে বাবল টি নেয়ার। ও যদি খায় তবে অনুরটা থেকেই খাবে। অনুও আর বাদ স্বাধীনী কোনরূপ বাক বিতণ্ডা ছাড়াই প্রত্যয়ের সাথে ভাগাভাগি করেছে নিজের পছন্দের বাবল টি। এরপর দুজনে হাতে হাত ধরে হাতির ঝিলে বসে একটা প্রাণোচ্ছল সুন্দর সন্ধ্যা পার করে মাত্রই বাড়ির গলিতে প্রবেশ করল ওরা। প্রত্যয় মনোযোগী ভঙ্গিতে ড্রাইভ করছে, আর অনু কেনাকাটার লিস্টগুলো আরও একবার মিলিয়ে নিচ্ছে। আজমেরি শেখ অসুস্থ মানুষ, তার ওপর কোম্পানির চেয়ার ওয়েম্যান। এত কিছু সামলানোর পর কেনাকাটা কিংবা বাড়তি ঝামেলার চাপ মায়ের ওপর পড়ুক সেটা মোটেই চায় না অনু। ওই জন্যই আজ নিজের বিয়ের শপিংয়ে নিজেরই আসতে হলো ওকে। এছাড়া কৃতিকের বন্ধুরাও সবাই যথেষ্ট দায়িত্ব পালন করেছে। দায়িত্ব নিয়ে অনু আর প্রত্যয়ের বিয়ের জন্য সকল কেনাকাটা তারাই করেছে। এমনকি বাড়ির পুরাতন কেয়ারটেকার মোখলেস চাচাকে পর্যন্ত নিয়ে এসেছে যাতে টুকিটাকি কোনো কিছু বাদ না পড়ে। এসবের পেছনে অবশ্যই এলিশার অবদান সর্বাগ্রে। মেয়েটা আসলেই সর্বদিকে পটু। কি না জানে সে! ক্যারাটে, বক্সিং, মেকআপ, পকার প্লে, রান্নাবান্না, ঘর গোছানো, অর্ণবের প্রফেশনাল কাজে সাহায্য করা। এখন আবার কর্পোরেট সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, হয়তো কনফার্ম হয়েও যাবে খুব শীঘ্রই। এত গুণ সম্পন্ন মেয়ে এলিশাকে বিশ্লেষণ করলে এক কথায় কি বলা যায়? অনু একটু ভাবে, পরক্ষণেই মনে মনে আওড়ায়, মেবি মিস্টার পারফেক্টের ফিমেল ভার্সন হলো অ্যালিসা। এসে পড়েছি। প্রত্যয়ের কথায় ভাবনার সুতো ছিঁড়ল অনুর। ও চোখ উঁচিয়ে দেখল গাড়িটা কৃতিক কুঞ্জের সামনে দাঁড়িয়ে। প্রত্যয় অনুর দিকে তাকিয়ে বলল, পেছনের ব্যাগগুলো মোকলেস চাচা নিয়ে যাবে, তুমি একাই চলে যাও। প্রত্যয়ের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সহসা নেমে গিয়ে বাড়ির দিকে হাঁটা দিল অনু। ঠিক তখনই পিছু ডেকে প্রত্যয় বলে, এই যে বউ। নতুন সম্বোধন, সেই সাথে চমকপ্রদ শিহরণ। অনু চমকালো, অতপর ঘাড় ঘুরিয়ে প্রত্যয়কে শুধালো। কিছু বলবেন? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে একটা 2x2 ইঞ্চি সাইজের চৌকো বক্স অনুর দিকে এগিয়ে দিল। জিনিসটা কি বুঝতে না পেরে অনু ইতস্তত বোধ করে বলল,
কি আছে এতে? প্রত্যয় অনুর হাতে বক্সটা ধরিয়ে দিয়ে বলল, তোমার স্বপ্ন, তবে এটা এখন খোলা যাবে না, আমাদের বিয়ের পর খুলবে। এখন এটাকে নিয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখবে, সাবধান ভুলেও যাতে হারিয়ে না যায়। প্রত্যয় এমনভাবে সতর্কবাণী প্রয়োগ করেছে যে নিজের কৌতূহল দমাতে হিমশিম খেতে হচ্ছে অনুর। দুষ্টু মনটা বারবার লাফিয়ে উঠে বলছে, এক্ষুনি খুলে ফেল, দেখে নে এটুকুনি বক্সের ভেতর কি এমন স্বপ্ন জমা রেখেছে প্রত্যয়। পরক্ষণে ভদ্রসভ্য সংযমী মনটা হাত গুটিয়ে বলে ওঠে, মোটেই না, উনি যেহেতু বলেছেন বিয়ের পরে খুলতে, তাহলে সেটাই হবে। এই কয়েকদিনের জন্য সানন্দে ধৈর্য ধরবো আমি। অনু বক্সের উপরিভাগ হাত দিয়ে স্পর্শ করতে করতেই অন্দরমহলে প্রবেশ করে। পুরোপুরি মনোযোগ ওই ছোট্ট বক্সের দিকে নিবদ্ধ থাকায় সামনে এগোতে গিয়ে হুট করেই কারোর শক্ত বাহুতে ধাক্কা খেয়ে দুকদম পিছিয়ে গেল অনু। ধাক্কার জোরটা বেশ ভালোই ছিল। এমতাবস্থায় প্রচণ্ড ব্যথায় চোখ খিচিয়ে সামনে দৃষ্টিপাত করল অনু। দেখল ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে রাগে ফুঁসছে রেজা। রেজা কি তাহলে হসপিটাল থেকে বাড়িতে না গিয়ে সোজা কৃতিককুঞ্জে ফিরল? কিন্তু কেন? এ বাড়ির ছোট সাহেবের হাতে মার খেয়ে আবার এই বাড়িতেই ফিরেছে, এই বিষয়টা বোধগম্য হতেই বিস্ময় জড়িত কণ্ঠে অনু বলে ওঠে, রেজা ভাই আপনি? রেজা কাট গলায় জবাব দিল তৎক্ষণাৎ, তোমার সৎ ভাই আমাদের তোমার বিয়ে খেতে আমন্ত্রণ জানিয়েছে অনু। যে অনুকে সে ছোট্টবেলা থেকে বিয়ের করার স্বপ্ন দেখে এসেছি, সে অনুর বিয়ে খেতে, ভাবতে পারছো? অনুর মুখ চুপসে গেল। কিছুটা শান্ত গলায় বলল, দেখুন রেজা ভাই, আপনাকে ভাই ব্যতীত অন্য কোনো নজরে কখনোই দেখিনি না। আপনার সাথে আমার কোনো কালে সহজ কথোপকথন হয়েছে, তাহলে স্বপ্নটা দেখলেন কোথা থেকে? আর বাকি রইল বিয়ের কথা, ওটা আপনার মাই সারা জীবন আপনার মস্তিষ্কে ব্যাকটেরিয়ার মতো প্রয়োগ করেছে, যার ফলস্বরূপ আপনি আমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে এসেছেন। অনুর শান্ত গলায় করা তিরস্কারে রেজার কপালে কুরুর ভাঁজ প্রতিস্থাপিত হলো। ও রুষ্ট কণ্ঠে বলল, জায়ান কৃতিকের আশকারায় এত কিছু বলছো তো? আজকে দেখো জায়ান কৃতিকের কি হাল হয়, সাথে অবশ্যই তোমার বোনটাও ফাঁসবে। কাল সকালের মধ্যে জায়ান কৃতিকের সম্মান আমি যদি দুলোর সাথে না মিশিয়ে দিয়েছি, তবে আমার নামও রেজা নয়। রেজার কথায় অনু আতঙ্কিত হলো না, উল্টে গলার জোর বাড়িয়ে বলল, প্রথমত, আমার মায়ের বিয়েতে মত না দিলে অন্য কারো আশকারায় আমার কিছু যায় আসতো না রেজা ভাই। আপনার ফুপি সরাসরি বিয়েটা দিচ্ছেন, তাই আশকারা তো একটু পাবই বলুন। আর জায়ান কৃতিকের সম্মানের কথা বলছেন, সে তো সমাজেরই পরোয়া করে না, সম্মান তো দূর চাই, উল্টে তার পেছনে কলকাঠি নেড়ে আপনি কতটা সেফ থাকবেন সেটা নিয়ে আমি আপাতত দুশ্চিন্তাগ্রস্ত। রেজা অনুর দিকে দুকদম এগিয়ে এসে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার হাত ঠিক কতটা লম্বা তা তো তুমি ঠিক কল্পনা করতে পারবে না অনু। তোমাকে আমি দেখে নেব। কাল ফেসের লোকরা এসে যখন বাড়ি ভর্তি করে ফেলবে, একই প্রশ্নে মাথা খারাপ করে দিবে যে আজমেরি শেখ নিজের স্বার্থ হাসিলের জন্য নিজেরই সৎ ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিলেন, নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়েও এঁকে দিলেন। তখন দেখব তোমার ওপেন হার্ট সার্জারি ফিরত মা, তোমার বিয়ে দুটোরই কি হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলত ফিরা স্বামী তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবারও আমার মায়ের হাত পা ধরে আমার গায়ে ঘষে দিতে উদ্যত হবেন। মাই ওয়াক অর্ণা শেখ। রেজার এতগুলো কথায় থমথমে হয়ে গেল অনুর চোয়াল। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওর সমগ্র মুখশ্রী। এক্ষুনি রেজার গালে চড় না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সেই অন্যায়ের ভাগীদার হতে চায় না অনু, যার ফলস্বরূপ কয়েক পা সামনে এগিয়ে গিয়ে খ্যাপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপেটাঘাত বসাতে উদ্যত হলো অনু। তবে চড়টা আর বসাতে পারল না। তার আগেই শিকার ছিনিয়ে নেওয়ার মতো ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে ওকে ছিনিয়ে নিয়ে গেল কৃতিক। অনু ভড়কালো, মাথার মধ্যে টকবগিয়ে বেড়ে ওঠা ক্রোধটা মুহূর্তে এই বিস্ময়ে পরিণত হলো। ও ঘাড় ঘুরিয়ে সাইডে তাকাতেই দেখতে পেল রেজাকে মেঝেতে ফেলে ওর বুকের ওপর হাঁটু গেড়ে বসে এলোপাথাড়ি ঘুষি দিয়ে যাচ্ছে কৃতিক। প্রধান্বিত প্রতিটি ঘুষি
আছড়ে পড়ছে রেজার চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথাড়ি মারের তোপে একদণ্ড শ্বাস ফেলতে পারছে না রেজা, অথচ কৃতিক থামার নামই নিচ্ছে না। উল্টে মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অশ্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ডে একটা শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত চোখে অরুর দিকে চাইল অনু। দেখল অরুর এক হাতে গজের ব্যান্ডেজ পেঁচানো, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরিয়ে কাঁপছে। কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়। কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজ মেরেই ফেলবে লোকটা। ব্যাপারটা বোধগম্য হতেই অরু ছুটে গিয়ে কৃতিকের হাত টেনে ধরল। তবুও থামছে না কৃতিক। অরু পারছে না কৃতিকের পুরুষালী শক্তির সাথে কুলিয়ে উঠতে। তাও জোর জবরদস্তি করে কোনো মতে রেজার বুকের ওপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে ও আজ রেজাকে মেরেই ফেলবে। হলরুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডোর দিয়ে উকি দিল সায়র, অর্ণব আর এলিশাও। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরাও হতবাক। কি এমন হলো হুট করে? সন্ধ্যাবেলাতেও তো সব ঠিকঠাকই ছিল, বেশ শান্ত সাবলীল ছিল কৃতিক। কৃতিকের গর্জন শুনে আজমেরি শেখ আর জাহানারাও অন্য দিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক, কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছে না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে এক প্রকার কাকতি মিনতি করেই অরুকে বলতে লাগলেন, ও অরু, দয়া করে থামা তোর স্বামীকে, আমার ছেলেটাকে মেরে ফেললো তো। অনু জানে না কি হয়েছে, কেনই বা কৃতিক এত ক্ষেপেছে। তবুও খারাপ কিছু যে ঘটেছে সেটা অরুর ব্যান্ডেজ করা হাত দেখেই আজ করতে পারছে ও। কিন্তু এখন কৃতিককে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজেও উদ্বিগ্ন স্বরে অরুকে বলল, কৃতিক ভাইকে আটকাও। রেজা ভাইয়ের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আপার কথা কর্ণকুহরে পৌঁছালে অরু এক প্রকার হন্যে হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল কৃতিককে। পর মুহূর্তেই ওর মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো। অরু এবার তাই করল। সবার সামনেই দুহাতে পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও। আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। অরুর ট্রিক্স বোধহয় কাজে লাগলো। কৃতিক তার কথা রেখেছে। অরুর করা তুমি সম্বোধনে মুহূর্তে মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামলে নিয়েছে ও। পর মুহূর্তে নিজের মেধহীন অ্যাপসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটাতে নজর দিয়ে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল মুমূর্ষু রেজার দিকে। সেভাবেই তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার্ড, আমার মতো অভদ্র পেছনে লাগতে এসে মোটে ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করবো আমি। সময় হলে টের পাবি জায়ান কৃতিক আদতে কতটা জঘন্য আর টক্সিক। অরু আবারও হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ রেখেই রিনরিনে আওয়াজে বলল, প্লিজ শান্ত হও একটু, প্লিজ। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, এত শক্ত করে জড়ি ধরে আছিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতেই অরু পুরোপুরি বাঁধন হারা করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতেই চারিদিকের বিস্মিত হতবাক কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল অরু। আজমেরি শেখ করিডোরের কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ছাড়া তার আর কিছু করার নেই এই মুহূর্তে। অরুকে নিজের বশে এনে কৃতিক অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে আজমেরি শেখের হাত পা। তার উপর বাড়িটা কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করতে পারছেন না। রেডিকিউলাস। কৃতিক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটি রুমে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালেন আজমেরি শেখ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা গায়ে চড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নিয়ে মাত্রই বিছানায় বসেছে অরু। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে। আর একটু পরে হয়তো ফজরের আজান হবে, অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়র, অর্ণব ও ওর রুমে। এত রাতে কি নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতের সব ঘটনা ভুলে গিয়ে অরু যখন ড্রাকে আদর করায় মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে কড়া নাড়ে অনু।
দরজা খোলাই ছিল, তবুও অরু কিছুটা গলা উঁচিয়ে বলল। দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার অপেক্ষা করলো না, বরং অরুর দিকে এগিয়ে যেতে যেতেই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। হ্যাঁ রে অরু, কি হয়েছে বলতো? কৃতিক ভাই হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তারপর তার হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? অনুর কথায় অরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা নিজের হাতটা ভালো মতো পরখ করে অরু নরম স্বরে বলল। রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের বাড়িতে চলে গিয়েছে। ও ভালো। অরুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল। কি হয়েছে বলে না তো? অনুর কথায় অরুও ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসায় পরিপূর্ণ মুহূর্তটা। আর সবচেয়ে বড় কথা, সেই পুরো ঘটনার পেছনে ছিল ওরই মামাতো ভাই রেজা। এখনো সেসব কথা ভাবতে গেলে রেজার উপর মেজাজ চড়ে ওঠে অরুর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় অরুকে মাতিয়ে তুলছিল, ঠিক সে সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিস হিসানির আওয়াজ কানে বিট করতেই অকস্মাৎ গতি হারায় তীব্র গভীরতর চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশের বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলো ভিডিও করছে কেউ। এহেন অবস্থায় কৃতিক কোনরূপ উচ্চবাচ্য করল না, উল্টো অরুকে ছেড়ে দিয়ে শান্তস্বরে বলল। আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে টি শার্টের হাতা গুটাতে গুটাতে রাস্তার ওপাশে গিয়ে একটাকে কলার ধরে টেনে বের করলো কৃতিক। তারপর শুরু করলো একের পর এক শক্ত হাতের থাপ্পড় দেয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয়ে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল অরুর। তার উপর এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয় কিংবা কোনো গ্যাংয়ের সদস্য হয়, তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়েও বড় কথা, এখানে যে একজনই আছে তার নিশ্চয়তা কোথায়? এক্ষুনি যদি অন্ধকার ছাপিয়ে আরো কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না। এলোমেলো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে অরুণ, অথচ কৃতিক থামছেই না। প্রথমে ওর হাতের ক্যামেরাটাকে আছাড় মেরে গুড়িয়ে ফেলেছে, অতপর ক্রমাগত ওর চোয়াল বরাবর পাঞ্চ বসাতে বসাতে বলছে। জানোয়ার, কিসের ভিডিও করছিলে? বল, কে পাঠিয়েছে? সাফ সাফ বল, নয়তো আজ রাতই তোর জীবনে শেষ। জীবনের আলো আর দেখতে পাবি না, তার গ্যারান্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলে লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হাপিত্তেশ করে কাঁদতে কাঁদতে দুহাত জোড় করে বলল। বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল, বলেছিল তরতাজা নিউজ আছে। জেকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সেই সন্ধ্যা থেকে আপনাকে স্টক করছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমে লোকটাকে মারতে মারতে বলল। হারামজাদা, বদমাশ, আমি আমার মুখে চুমু খাই কি তোদের টিআরপি বানানোর জন্য? জিদের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকেই বেরিয়ে যায়। লোকটা বলেছিল, আমরা আপনাকে স্টক করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করেই যখন পিছন থেকে অরুর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল কৃতিক। দেখলো অরু থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। অরুর পিছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই অরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুরসত দিল না কৃতিক। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটা ছিনিয়ে নিয়ে লোকটাকেই কয়েক ঘা বসিয়ে দিল। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে না সূচক মাথা নাড়ালো অরু। অরু সেই তখন থেকে ভয়ের তোপে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে দুহাত দিয়ে আগলে ধরল অরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্ত গলায় বলল। জান বাচ্চা, হার্টবিট, আর ইউ ওকে না?
অরু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্টে ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি।